দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের পার্ট 4 এবং পার্ট 5 দুটি পার্টের উত্তর এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তা পার্ট 4 ইংলিশে তোমাদের যে প্রশ্নগুলো আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের একটা কি বলেছে, রিড দ্য পোয়েম গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ যে কবিতাটা তোমাদের দিয়েছে এই কবিতাটা ভালো করে পড়তে বলেছে এবং এই কবিতা থেকে কিছু প্রশ্ন করেছে, সেগুলোর উত্তর আমাদের করতে হবে। তা এই কবিতাটার পুরো মানে করতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তোমরা কবিতাটা অলরেডি পড়েছো আগেই, তাই আমি শুধুমাত্র উত্তর করার চেষ্টা করব। খেয়াল করো, তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। একটা টেবিল দিয়েছে, এই টেবিলটা পূরণ করতে হবে। টেবিলটা পূরণ করি। প্রথমে কি বলছে, সিরিয়াল নাম্বার, নেম, ক্যান ডু, ক্যান নট ডু। এখন আমাদের দুজন বলেছে এখানে, দুজন কে মাউন্টেন আর হলো স্কুইরেল। এখন মাউন্টেন কি করতে পারে আর কি করতে পারে না, স্কুইরেল কি করতে পারে কি করতে পারে না, এটাই আমাদের দেখাতে হবে। তা প্রথম টেবিল খেয়াল করো, এটা কি বলছে, মাউন্টেন। ক্যান ডু কি করতে পারে আর কি করতে পারে না। এখন উত্তরটা কিভাবে করবে দেখে নাও। প্রথম টেবিল করে নেবে, তারপরে লিখবে মাউন্টেনের এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় ক্যান ডু, এখানে মাউন্টেনের ঘরটায় কি লিখবে, ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। অর্থাৎ মাউন্টেন অর্থাৎ পর্বত তার পিঠে করে জঙ্গলকে বহন করতে পারে। আর ক্যান নট ডু কি করতে পারে না, তাহলে দেখে নাও ক্যান নট ক্র্যাক এ নাট, অর্থাৎ একটি বাদামকে ফাটাতে বা ভাঙতে পারে না। এবার আমরা স্কুইরেল দেখব, অর্থাৎ কাঠবিড়ালি কি করতে পারে আর কি করতে পারে না। কাঠবিড়ালি ক্যান ডু করতে পারে কি, ক্যান ক্র্যাক এ নাট, অর্থাৎ একটি বাদামকে ফাটাতে পারে বা ভাঙতে পারে। আর কি করতে পারে না, ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অর্থাৎ তার পিঠে করে কোনো জঙ্গল বা বনকে সে বহন করতে পারে না। এই ছিল অ্যাক্টিভিটি 1-এর উত্তর, তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নেবে। এবার আলোচনা করব অ্যাক্টিভিটি 2, ডু অ্যাজ ডাইরেক্টেড। মোট 3টি প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্নটা হলো, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস ইউ উইল রিড দ্য স্টোরি টুমোরো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন করতে বলেছে। এখন এর উত্তরটা কীভাবে করবে দেখে নাও। এক নম্বর প্রশ্ন প্রথমে লিখে নেবে, তারপরে উত্তরটা করবে। খেয়াল করো এই জায়গায় দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, এই সেড টুটা হলো রিপোর্টিং ভার্ব, ইউ উইল রিড দ্য স্টোরি টুমোরো। খেয়াল করো এই যে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। এখন আমাদের যদি রিপোর্টিং ভার্ব সেড টু হয়, তাহলে আমাদের এক্ষেত্রে সেড টুর বদলে হয়ে যাবে টোল্ড। অর্থাৎ উত্তরটা কীভাবে লিখব, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট। খেয়াল করো এখানে টোল্ড হবে কিন্তু এই সেড টুর পরিবর্তে, টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট, এই যে কমা ইনভার্টেড এটা দেখতে পাচ্ছ, কমা ইনভার্টেড এটা উঠে গিয়ে বসবে হলো দ্যাট, এই যে দ্যাটটা বসবে, ঠিক আছে। দে উড রিড দ্য স্টোরি দ্য নেক্সট ডে। এখন এই যে দে কথাটা কেন আসলো, দে হলো এই যে ইউ আছে না, এই ইউ হলো সেকেন্ড পারসন। ইউ সেকেন্ড পারসন সব সময় মনে রাখবে যে লিসেনার যে কথাগুলো শুনছে তাকে নির্দেশ করবে। এখন লিসেনার কে বলো তো, দ্য স্টুডেন্ট। স্টুডেন্ট হলো থার্ড পারসন, তাহলে ইউ এর থার্ড পারসন কে হবে, দে হয়ে যাবে। এই জন্য ইউ এর বদলে হয়ে যাবে দে। এখন উইল ছিল, খেয়াল করো উইল এর পাস্ট ফর্ম কী হবে, উড। এই জন্য লিখবো দে উড রিড দ্য স্টোরি দ্য নেক্সট ডে। আর টুমোরো থাকলে মনে রাখবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হতে পারে অথবা দ্য ফলোয়িং ডে হতে পারে, এক্ষেত্রে আমি বলবো দ্য নেক্সট ডে, ঠিক আছে। তাহলে উত্তরটা কী হবে, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে উড রিড দ্য স্টোরি দ্য নেক্সট ডে। এটা হবে 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার আলোচনা করব 2 নম্বর প্রশ্ন, আই নো হার শি ইজ হনেস্ট, জয়েন ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স। খেয়াল করো এখানে আমাদের জয়েনিং করতে বলেছে, মানে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে বলেছে। এখন দুটো সেন্টেন্স আছে এখানে, একটা হলো আই নো হার আর একটা হলো শি ইজ হনেস্ট। খেয়াল করো তো আই নো হার বলেছে, এখানে এই হার আর শি একই ব্যক্তি, তাহলে আমাদের রিলেটিভ প্রোনাউন দিয়ে এটা আমরা করতে পারবো। আমি দুইভাবে উত্তরটা করে দিয়েছি, তোমরা যে কোনো একভাবে উত্তরটা লিখবে। আমি দেখে নাও 1 নম্বরটা কীভাবে করেছি, আই নো হার, আই নো হার লিখেছি প্রথমে, এই যে মানে ফুল স্টপ আছে অর্থাৎ একটা বাক্য শেষ হয়েছে, আমি ওখানে রিলেটিভ প্রোনাউন বসাবো হু, হু ইজ হনেস্ট। ক্লিয়ার, তাহলে আই নো হার হু ইজ অনেস্ট, এটা হয়ে যাবে কিন্তু প্রথম প্রশ্নের উত্তর। আর তুমি যদি অন্যভাবে লিখতে চাও তাহলে এভাবেও লিখতে পারো, আই নো দ্যাট শি ইজ হনেস্ট, এটা লিখলেও হবে, তুমি যে কোনো একভাবে লিখবে। এবার 3 নম্বর প্রশ্ন, দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি,
রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো ডট ডট দ্যাট আমাদের ইউজ করতে বলেছে এই 3 নম্বরে। এখন উত্তরটা কী হবে দেখে নাও। দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট ইট ক্যান নট বি ক্যারিড, এটাই হয়ে যাবে কিন্তু 3 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট ইট ক্যান নট বি ক্যারিড। এবার আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 3, অর্থাৎ কী আছে দেখে নেই। গার্বেজ হ্যাজ বিন লিটারেড ইন ইউর লোকালিটি কজিং ফিলদি আনহাইজেনিক এনভায়রনমেন্ট, অর্থাৎ নোংরার স্তূপ তোমাদের অঞ্চলকে নোংরা করে ফেলছে এবং অস্বাস্থ্যকর করে ফেলছে। রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ড, অর্থাৎ 100 শব্দের মধ্যে একটা চিঠি লিখতে বলেছে টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি অফ ইউর লোকালিটি টু ক্লিন গার্বেজ রেগুলারলি, অর্থাৎ তোমাদের এই অঞ্চলের প্রত্যেক দিনের যে নোংরা স্তূপ সেগুলোকে পরিষ্কার করার জন্য যে তোমাদের সিভিক অথরিটি আছে তার কাছে একটা লেটার লিখতে বলা হয়েছে। এখন লেটারটা কীভাবে লিখবে দেখে নাও, সুন্দরভাবে আমরা লিখে দিয়েছি। খেয়াল করো, প্রথমেই হেডিং করবে বা লিখবে টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট দ্য সিভিক অথরিটি কৃষ্ণনগর নদিয়া, আমি আমার স্থানের নাম দিয়েছি, তোমরা তোমাদের স্থানের নাম দেবে। তারপর লিখবে সাবজেক্ট একটু ফাঁকা করে লিখবে, খেয়াল করে কেন ফাঁকা করে লিখেছি। তারপর লিখবে অ্যাপ্লিকেশন ফর ক্লিনিং গার্বেজ, তোমাদের এই সাবজেক্ট অন্যভাবে লিখলেও হবে, আমি একটা সাবজেক্ট দিয়েছি এভাবে লিখলেও হবে, অন্যভাবে লিখলেও হবে। তারপর লিখবে রেসপেক্টেড স্যার, এখানে স্যার অথবা ম্যাডামও হতে পারে। তারপর একটু ফাঁকা করে লিখবেন, নিচে লিখবে যেভাবে লিখেছি ডিউ টু রেসপেক্ট আই অ্যাম সাগর রয় রিসাইডিং ইন কৃষ্ণনগর নদিয়া, আই অ্যাম রাইটিং দিস লেটার টু ব্রিং ইন ইউর কনসার্ন দ্য এক্সিস্টিং ইস্যু অফ গার্বেজ কালেকশন। তারপর লিখবে গার্বেজ হ্যাজ বিন লিটারেড ইন আওয়ার লোকালিটি, ইট হ্যাজ নট বিন ক্লিয়ার্ড পাস্ট ফিউ ডেজ, at present it is causing filthy and it makes unhygienic environment. I have informed the engaged servicemen but in vain. I am afraid of there may be an outbreak of epidemic diseases such as cholera, malaria, dengue fever, etc. in the locality anytime. তারপর প্যারাসেন্স করে লিখবে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ টু লুক ইনটু দ্য ম্যাটার অ্যান্ড দ্য ইমিডিয়েট স্টেপ টু মেক থিংস বেটার। তারপরে নিচে লিখবে ইয়োর্স ফেথফুলি, তারপর তোমার নাম লিখবে আর বা সাইডে লিখবে ডেট অ্যান্ড প্লেস। তা তোমাদের ইংলিশের পার্ট 5-এর যে প্রশ্নগুলো আছে স্ক্রিনে দেখতে পারছো, যে প্রথমটা বলেছে রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোস, অর্থাৎ একটা টেক্সট দিয়েছে, এই টেক্সট থেকে আমাদের নিচের প্রশ্নগুলো করতে হবে। এক্ষেত্রে অ্যাক্টিভিটি 1-এ তোমাদের 3টি এমসিকিউ প্রশ্ন দিয়েছে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে। অ্যাক্টিভিটি 2-তে কী দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেট, অর্থাৎ আমাদের এখানে এই ব্ল্যাঙ্কগুলো আমাদের পূরণ করতে হবে ব্র্যাকেটের মধ্যে যে অল্টারনেটিভ অপশনগুলো আছে সেখান থেকে বেছে নিয়ে। আর 3 নম্বরে কী দিয়েছে অ্যাক্টিভিটি 3-তে বলেছে ডিসক্রাইব ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস দ্য প্রসেস অফ মেকিং এ স্ট্যাচু, অর্থাৎ আমাদের 3 নম্বরে একটা আমাদের রাইটিং দিয়েছে। টোটাল এই অ্যাক্টিভিটি 1 to 3 আমাদের করতে হবে। এখন এই 3টি প্রশ্নের অ্যাক্টিভিটি 1 to 3 তোমরা কীভাবে লিখবে এবং খাতায় কীভাবে লিখতে হবে ঠিক সেভাবেই কিন্তু আমি তোমাদের উত্তরগুলো করে দিয়েছি, দেখে নাও এইভাবে। ঠিক আছে, ঠিক এইভাবে আমি কিন্তু করে দিয়েছি, তোমরা যেভাবে খাতায় লিখবে। এখন আমাদের যে টেক্সটটা দিয়েছে এই টেক্সটটা আমাদের রিডিং পড়তে বলেছে, তারপরে কিন্তু এই অ্যাক্টিভিটি 1-এর উত্তরগুলো করতে বলেছে। এখন এই পুরো টেক্সটটা পড়তে গেলে অনেক টাইম চলে যাবে, আমি শুধুমাত্র তোমাদের উত্তরগুলো করে দেবো, তোমরা খাতায় লিখে দেবে। ঠিক আছে, এখন খেয়াল করো 1 দাগের যে প্রশ্নটা আছে আমি প্রথমে উত্তরগুলো একটু বলে দেবো, তারপরে খাতায় কীভাবে লিখতে হবে সবগুলো দেখিয়ে দেবো পরপর। ঠিক আছে, তা উত্তরটা প্রথম 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্য ওল্ড ওমান ওয়াজ অল নোবলি স্টিক অ্যান্ড ড্যাশ, এক্ষেত্রে 4টে অপশন আছে এবং সঠিক উত্তর হবে অপশন বি নম্বর। এখন তুমি বলতে পারো এই বি নম্বরটা হবে কেন, দেখো আমি তোমাদের সংক্ষেপে বোঝানোর জন্য এই টেক্সটের যেটুকু দরকার আমাদের সেটুকু আলোচনা করব। খেয়াল করো এই যে বলেছে এখানে অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, দেখতে পাচ্ছ এই র্যাগ, এটাই কিন্তু আমাদের প্রথম এমসিকিউ ছিল, তাই আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ র্যাগ প্রথম প্রশ্নের। ক্লিয়ার, এখন এটার উত্তর কীভাবে লিখতে হবে খাতায় আমি একটু পরেই বলছি, আগে উত্তরগুলো দেখে নাও কী হবে। ঠিক আছে, 2 নম্বর দ্য ওল্ড ওমান ওপেন্ড এ লিটল ড্যাশ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ ব্যাগ হয়ে যাবে। এখন টেক্সটে দেখে নাও কোথায় আছে এই ব্যাগটা, এই যে দেখতে পাচ্ছ
ইনসাইড মাই লিটিল ব্যাগ, ঠিক আছে, এখানে এই ব্যাগে এটা হয়ে যাবে অপশন মানে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এখন 3 নম্বর, দ্য ব্যাগ কন্টেইন দ্য পোয়েটস ড্যাশ, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিক্রেট। এখন কোথায় আছে উত্তরটা টেক্সটের মধ্যে দেখে নাও, এই যে উপরের দিকে আছে, খেয়াল করো, আই হ্যাভ ইউর সিক্রেট, এখানে ইউর সিক্রেট বলতে পোয়েটের সিক্রেটটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাই এজন্য এই 3 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সিক্রেট। খেয়াল করো এবার খাতায় কীভাবে লিখবে সেটা দেখে নাও। আমি তোমাদের সবাইকে বলবো, প্রথমে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, প্রথমে খাতাটা সুন্দর করে স্কেল করবে, তারপর প্রশ্ন লিখবে, তারপরে কিন্তু উত্তরগুলো করবে। এতে কিন্তু তোমার প্রশ্নের মান ভালো হবে এবং বেশি নাম্বার পাওয়ার সুযোগ বেশি থাকবে। অ্যাক্টিভিটি 1 লিখবে, তারপর প্রথম যে প্রশ্নটা আছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নোবলি স্টিক অ্যান্ড ড্যাশ, প্রশ্ন লিখবে। যেহেতু তুমি উত্তরটা আমি একটু আগে বলেই দিয়েছি তোমাকে, তাহলে এক্ষেত্রে উত্তর সঠিক কী হবে, বি নম্বর র্যাগ হবে। তাই উত্তরটা তুমি এখান থেকে শুরু করবে, অ্যান্সার লিখবে দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নোবলি স্টিক অ্যান্ড এই বি নম্বরটা দিয়ে র্যাগ কথাটা লিখবে। তাহলে কিন্তু তোমার এই যে এমসিকিউ প্রশ্ন পুরোপুরি কমপ্লিট হবে। ঠিক আছে, পূর্ণ বাক্যে লিখবে, তাহলে কিন্তু সবথেকে ভালো হয়। 2 নম্বর কীভাবে লিখবে দেখে নাও, প্রথমে প্রশ্নটা লিখবে, তারপরে আনসার দিয়ে লিখবে দ্য ওল্ড ওমান ওপেন্ড এ লিটিল, এক্ষেত্রে উত্তর সঠিক কোনটা হয়েছিল, আমাদের সি নম্বর উত্তর সঠিক হয়েছিল ব্যাগ, এই জন্য আমি লিখবো সি নম্বর দিয়ে ব্যাগ, পূর্ণ বাক্যে লিখবো। তারপরে 3 নম্বর যে প্রশ্নটা ছিল, দ্য ব্যাগ কন্টেন্ট দ্য পোয়েটস ড্যাশ, আমরা সবাই জানি এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়েছিল আমাদের প্রশ্নে, অপশন বি সিক্রেট, এই জন্য আমাদের উত্তরটা হয়ে যাবে সিক্রেট এবং উত্তরটা লিখবে অ্যান্সার দিয়ে দ্য ব্যাগ কন্টেন্ট দ্য পোয়েটস বি নম্বর দিয়ে সিক্রেট। তাহলেই কিন্তু তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের 2 নম্বর যে প্রশ্নটা ছিল দেখে নাও, আগে প্রশ্নটা দেখে নাও, তারপরে আমরা উত্তরগুলো খাতায় করব। আমাদের 2 নম্বর অ্যাক্টিভিটি ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে কিছু অল্টারনেটিভ অপশন দেওয়া থাকবে, সেখান থেকে সঠিকটা বেছে নিয়ে লিখতে হবে। এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ ড্যাশ, এখন 3টে অল্টারনেটিভ আছে, এর মধ্যে সঠিক হয়ে যাবে একদম লাস্টেরটা অর্গানাইজড। ঠিক আছে, অন লাস্ট সানডে টু ড্যাশ, এখানে 2 এর পরে বসবে হলো এই যে ব্র্যাকেটের মধ্যে অপশনগুলোর মধ্যে প্রমোট। ঠিক আছে, দ্য ইউজ অফ কটন স্টিং হুইচ ড্যাশ কনসিডার্ড ফর বার্ডস, এক্ষেত্রে সঠিক হবে এখানে ইজ বসে যাবে। ঠিক আছে, এখানে প্রথমটা হবে ইজ। এখন তুমি বলতে পারো এখানে তো আর হলো না কেন, আর কিন্তু হবে না, এখানে ইজ হবে, কেননা দ্য ইউজ অফ কটন স্টিংস, অনেকে এই স্টিংসটাকে বহুবচন ভাববে, তাই ভাববে এখানে আর হবে, কিন্তু না, যখন স্টিংস থাকবে শুধুমাত্র তখন বহুবচন, কিন্তু যখন দ্য ইউজ অফ কটন স্টিংস বলবো তখন কিন্তু টোটালটা মিলে একটা শব্দ এবং একটা জিনিসকে নির্দেশ করবে, এবং এটা কিন্তু টোটালটা সিঙ্গুলার হবে। এর জন্য সবসময় এখানে কিন্তু হুইসের পরে ইজ বসবে। ঠিক আছে, এখানে ওয়ারও বসবে না, আরও বসবে না, সবসময় এখানে সিঙ্গুলার ফর্মে বসবে, অর্থাৎ ইজ বসবে। ঠিক আছে, এখন খাতায় কীভাবে লিখবে দেখে নাও। যখন খাতায় লিখবে তখন সুন্দর করে আগে এক কাজ করবে, অ্যাক্টিভিটি 2 খাতায় এরকম তুলে নেবে, অ্যাক্টিভিটি 2 লিখবে, তারপরে পুরো প্রশ্নটা লিখে ফেলবে, তারপরে ওখানে গ্যাপ দিয়ে রাখবে শূন্যস্থানের মতো, তারপরে লিখবে এ নাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড, যেহেতু আমি তোমাদের উত্তরটা বলে দিয়েছি, এরকম ফেটেস করে লিখবে অর্গানাইজড অন লাস্ট সানডে টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্টিংস হুইচ ইজ কনসিডার্ড ফর বার্ডস। ঠিক আছে, এই ছিল তোমাদের যে 2 নম্বর মডেল, সরি 2 নম্বর অ্যাক্টিভিটি, সেটার উত্তর এভাবে লিখবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 3 নম্বর মডেল অ্যাক্টিভিটি। এখন দেখে নাও এই অ্যাক্টিভিটির এখানে আমাদের কি প্রশ্নটা বলেছে, সেইটা মেন প্রশ্ন বলছে ডেসক্রাইব ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস দ্য প্রসেস অফ মেকিং এ স্ট্যাচু, অর্থাৎ 100 শব্দের মধ্যে কীভাবে একটা স্ট্যাচু তৈরি করতে হয় তার পুরো প্রসেসটা আমাদের বর্ণনা করতে বলেছে। এখানে ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট, কিছু পয়েন্ট উল্লেখ করে দিয়েছে, খেয়াল করো, এই যে পয়েন্ট উল্লেখ করেছে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের ওই যে প্রসেসিংটা বর্ণনা করতে হবে সেখানে থাকতে হবে, অবশ্যই কিন্তু এই পয়েন্টগুলো থাকবে, না হলে কিন্তু তোমাদের হবে না। এখানে বলেছে পয়েন্টগুলো কী কী, প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার, ক্যাস্ট অফ স্ট্যাচু মেড উইথ উড, মিক্সার পিউরেট ইন কাস্ট লেফট ফর দ্য মিক্সার টু হার্ডেন, কাস্ট কেয়ারফুলি রিমুভড, স্ট্যাচু ইজ টেকেন আউট। এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু আমাদের একটা প্রসেস অফ মেকিং এ স্ট্যাচু আমাদের বর্ণনা করতে হবে। এখন উত্তরটা কীভাবে লিখবে দেখে নাও। প্রথমেই এক কাজ করবে, অ্যাক্টিভিটি 3 বলে এরকম হেডিং করে নেবে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, অ্যাক্টিভিটি 3 এরকম হেডিং করার পরে একটা হেডলাইন দেবে মেকিং এ স্ট্যাচু,
এখানে মেকিং অফ এ স্ট্যাচু দিতে পারো, মেকিং এ স্ট্যাচু দিতে পারো, তাহলে ভালো হয়। একটা নাম দেবে, তারপর লিখবে প্রথমে এ স্ট্যাচু ইজ এ স্পেসিফিক কাইন্ড অফ স্কাল্পচার ওয়ান দ্যাট ক্লিয়ারলি রিপ্রেজেন্টস এ পার্সন, অ্যান অ্যানিমাল অর আদার লিভিং ক্রিয়েচার। দ্য প্রসেস অফ মেকিং দ্য স্ট্যাচু ইজ অ্যাজ ফলোস। তারপর লিখবে স্টেপ 1 দিয়ে প্লাস্টার অফ প্যারিস ইজ মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার। এ কাস্ট অফ দ্য স্ট্যাচু ইজ মেড বিফোর হ্যান্ড উইথ উড। তারপর লিখবে হোয়েন দ্য প্লাস্টার অফ প্যারিস ইজ completely mixed, the mixture is poured in the wooden cast। তারপরে স্টেপ 2 তে লিখবে the mixture is left for 1 hour to harden। স্টেপ 3 তে লিখবে the statue is taken out। তারপর লিখবে it is now ready for display। এইভাবে লিখলে কিন্তু তোমাদের 100 শব্দের মধ্যে টোটাল যে প্রসেসিং অফ এ স্ট্যাচু সেটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা এভাবে লিখে নেবে। আর যদি তোমরা এর থেকেও ভালো পাও অবশ্যই সেখান থেকে লিখবে, কারণ আমি বলবো না কখনোই যে তুমি এটাই লিখবে, যেখানে ভালো পাবে সেখান থেকে লিখে নেবে।